অন্তরা দেবীর 4 ছেলে মেয়ে। বড় ছেলে অভিষেক, মেয়ে রীতা মিতা এবং ছোট ছেলে দীপু। তারা খুব গরিব। বড় ছেলে টিউশন পড়িয়ে যা রোজগার করত তাতে অনেক কষ্টে সৃষ্টে তাদের সংসার চলতো। অভিষেক এখনো পড়াশোনা করে। তার স্বপ্ন সে চাকরি পেয়ে তার বোনেদের বিয়ে দেবে এবং একটা সুন্দর বাড়ি বানাবে। রাতে খাওয়া দাওয়ার পর রীতা এবং মিতা সবার জন্য মেঝেতে বিছানা করছিল। ছেঁড়া কাঁথা মাদুর এসব বিছিয়ে 3টে মোট বিছানা হয়। মা, বিছানা হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো। ভাই, তুইও শুয়ে পড়, দাদা এখন পড়ছে। দাদার পড়া হয়ে গেলে দাদা এসে তোর পাশে শোবে। মারে, এই বিছানাতে তো আমার ঘুম আসে না। সকালবেলা বাতের ব্যথা আরো বেশি কষ্ট দেয়। ঘুম থেকে উঠে আমি পা হাত আর সোজা করতে পারি না। ঠিক আছে মা, তুমি একটু দাঁড়াও, আমি ওর উপরে আর একটা কাঁথা বিছিয়ে দিচ্ছি। কিন্তু দিদি, তুই যদি মাকে আমাদের কাঁথাটা দিয়ে দিস তাহলে আমরা কি করে ঘুমাবো? আমাদেরকে একটু কষ্ট করে ঘুমাতে হবে মিতা। তুই তো দেখতে পাচ্ছিস মায়ের কত কষ্ট হচ্ছে। তাছাড়া মাকে তো ডাক্তার খাটে শুতে বলেছেন। নিজে থেকে রস উঠে মায়ের বাতের ব্যথা আরো বাড়ে, কিন্তু আমাদের তো সেই উপায় নেই। আচ্ছা ঠিক আছে দিদি, তুই মাকে আমাদের কাঁথাটা দিয়ে দে। আমি না হলে মায়ের এক শাড়ি পেতে বিছানা করে নিচ্ছি। এরপর রীতা তার মায়ের বিছানায় আর একটা কাঁথা দিয়ে ঠিক করে দেয়। এদিকে নিজেরা তাদের মায়ের পুরানো ছেঁড়া শাড়ি পেতে শুয়ে পড়ে। বাড়ির ভেতরে তারা 4 জন ঘুমাচ্ছিল। এদিকে বাইরে অভিষেক ল্যাম্পপোস্টের আলোতে পড়াশোনা করে। ঠিক তখনই একটি দামি ঝকঝকে গাড়ি সেখানে এসে দাঁড়ায়। তার ভেতরে কাজল নামে একটি সুন্দরী মেয়ে অভিষেককে দেখে বলে, অভিষেক, এই অভিষেক, এখনো পড়াশোনা করছো? তাড়াতাড়ি এসো। আরে কাজল, তুমি এত রাত্রে এখানে কি করছো? উফ বাবা, এত সুন্দরী একটা মেয়ে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। কোথায় তুমি দৌড়ে আসবে তা নয়, বসে বসে প্রশ্ন করছো। তাড়াতাড়ি উঠে এসো, আমরা একটু বেরোবো। কাজলের কথা শুনে অভিষেক তার কাছে যায় এবং দুজনে গাড়িতে করে একটি রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এখানে দুজনেই আইসক্রিম খায়। অভিষেক, আইসক্রিমটা খুব টেস্টি বলো। আসলে রাত্রিবেলা না আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম একবার গাড়িটা নিয়ে বেরোই। তোমার সঙ্গে দেখাও করা হয়ে যাবে আর আইসক্রিমও খাওয়া হয়ে যাবে। তোমাদের বড় লোকদের এই ব্যাপার, যখন যেটা ইচ্ছা হয় তো সঙ্গে সঙ্গে করে নিতে পারো। উফ, তুমি আবার সেই শুরু করলে। আমি তোমার সাথে এত রোমান্টিক একটা ডেটে এসেছি আর তুমি সেই একই কথা বলছো। এসব বাদ দাও। তুমি আমাকে বলো, তুমি আমার বাবার সঙ্গে কবে দেখা করবে আর আমাদের বিয়ের ব্যাপারে কবে বলবে তুমি? বিয়ে? দেখো কাজল, তোমার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার আর তোমার বিয়ে কখনো হতে পারে না। আমার আর তোমার সম্পর্ক তোমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবাই মেনে নেবে না। এবার এটা পুরো অবাস্তব। অভিষেকের কথা শুনে কাজল কান্নাকাটি শুরু করে আর বলে, দেখো অভিষেক, তুমি প্লিজ এই ধরনের কথা বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন এতদিন পর তুমি যদি এসব বলো তাহলে তো আমার পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব হবে না। আমি যদি জীবনে কখনো বিয়ে করি তাহলে তোমাকেই করব, আর না হলে সারা জীবন বিয়েই করব না। অভিষেক কাজলকে অনেক বোঝানোর চেষ্টা করে। কাজলের কান্না থামে না। তারপর সে তাকে কথা দেয় যে সে কোনো এক সময়ে তার বাবার সঙ্গে কথা বলে নেবে। এটা শোনার পর কাজল একটু শান্ত হয়। তারপর দুজনেই যে যার বাড়ি ফিরে আসে। এদিকে পরের দিন রাতে কাজলের বাবা প্রকাশ বাবু এবং তার মা শান্তি দেবী ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় কাজল তাদের কাছে যায় আর বলে, বাবা কেমন আছো তুমি? তোমার বিদেশের ট্যুর কেমন কাটলো? তুমি আমাকে মিস করছিলে বাবা? সত্যি কথা বলবে কিন্তু। সত্যি বলছি মা, আমি তোকে খুব মিস করেছি। তোর জন্য একটা সুখবর আছে, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি মিস্টার সিংহানিয়া তার একমাত্র ছেলে অমলের সঙ্গে। ওরা সকলে বিদেশে থাকে, তুই ওখানে খুব খুশিতেই থাকবি। একদম ঠিক কথা। এতদিন পর আমার মনটা একটু ভালো হলো। মেয়ের জন্য খুব চিন্তিত ছিলাম। তুমি এই কাজটা কিন্তু খুব ভালো করেছো। আমার মনের মতো জামাই জোগাড় করেছো। সত্যি আমাদের মেয়ে পুরো রাজরানী হয়ে থাকবে, আর মেয়েকে আমরা একটা সোনার পালঙ্ক দেব। এভাবেই শান্তি দেবী মেয়ের বিয়ের স্বপ্ন দেখতে থাকেন। এদিকে কথা শুনে তাদের মেয়ের মন খারাপ হয়ে যায় এবং সে চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন শান্তি দেবী মেয়ের দিকে তাকিয়ে বলেন, আরে কাজল, তোর কি হলো? তোর চোখে জল কেন? তোর কি মন খারাপ নাকি? না না মা, আমার মন খারাপ নয়, আমার মন ভালোই আছে। আসলে চোখে কিছু পড়ে গেছে, তাই জল চলে এসেছে আর কি। একদম কথা লুকানোর চেষ্টা করবি না। আমরা তোর বাবা মা, আমাদের থেকে তুই কথা লুকিয়ে যাবি কোথায় বলতো? বল কি হয়েছে? কে সেই ছেলে যে আমার মেয়ের মনে জায়গা করেছে? মা, তুমি বুঝতে পেরে গেছো?
বুঝতে পারবো না মানে? আমি তোকে 9 মাস পেটে রেখেছি, তোর মুখের কথা আর মনের কথা সবই আমি বুঝতে পারি। এবার বল তো সে কে, নাম ধাম সবকিছু বল। আমি আর তোর বাবা মিলে ছেলেকে দেখে আসবো, তার পরিবারের সঙ্গেও দেখা করব। মা, ছেলে হলো অভিষেক, খুব ব্রিলিয়ান্ট ছেলে, প্রতাপনগরে ওদের বাড়ি। ঠিক আছে, তুই খবর দে, আমরা 2 দিনের মধ্যেই ওখানে যাব। এই কথা শুনে কাজল অভিষেককে ফোন করে এবং তার বাবা মার তাদের বাড়িতে যাওয়ার কথা বলে। অভিষেক তার বাড়িতে সবকিছুই বলে, যা শুনে সবাই খুশি তো হয় কিন্তু চিন্তিতও হয়ে পড়ে। অন্তরা দেবী বলেন, বাবা, এত বড় বাড়ির মেয়ে আমাদের এই গরিব বাড়িতে এসে থাকবে কি করে বলতো? সব থেকে বড় কথা, ওরা যে আমাদের বাড়িতে আসবে, আমরা ওদেরকে বসতে দেব কোথায়? বাড়িতে তো আমরা সবাই মেঝেতে বসি, কিন্তু ওদের তো চেয়ার টেবিলে বসা অভ্যাস। মা, তুমি চিন্তা করছো কেন? আমি আমাদের ডলি কাকিমার কাছ থেকে একদিনের জন্য চেয়ার টেবিল চেয়ে নিয়ে আসবো। হ্যাঁ মা, আমি আর তুমি খাবারের ব্যবস্থা করে নেব, কোনো সমস্যা হবে না। এভাবেই তারা 2 বোন মিলে ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে এবং পাশের বাড়ি থেকে চেয়ার টেবিল জোগাড় করে আনে। এদিকে কাজলের বাবা মা মেয়ে শ্বশুর বাড়ি যাবে বলে বিভিন্ন রকমের আয়োজন করতে থাকেন। দামি দামি ফল, মিষ্টি, ড্রাই ফ্রুট, সবার জন্য গিফট, কাপড় এসব কিনে গাড়ি ভরিয়ে নেন। তারপর তারা অভিষেকের বাড়িতে আসেন, কিন্তু বাড়িতে এসে তাদের মন ভেঙে যায়। অভিষেকের ভাঙা বাড়ি, দারিদ্র পরিবার, এই সমস্ত কিছু দেখে তাদের সমস্ত আশা মাটিতে মিশে যায়। তারা চুপচাপ বসে বাড়ির দিকে তাকিয়েছিলেন। এমন সময় অন্তরা দেবী বলেন, আরে দিদি, আপনারা তো কিছুই নিচ্ছেন না, একটু অন্তত খান। দেখুন, আমরা এসব খাবার খাই না। আপনার বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে না আমরা এখানে আমাদের মেয়ের বিয়ে দিতে পারবো। মা, তুমি এসব কি বলছো? প্লিজ প্লিজ তুমি এরকম করে বলো না। কাজল, তুমি কি গাড়িতে বসো, আমরা যাচ্ছি। কাজল কাঁদতে কাঁদতে চলে যায়। তখন শান্তি দেবী সবাইকে খুব উল্টোপাল্টা করে শোনান। প্রকাশ বাবুও তাদেরকে কিছু বলতে বাকি রাখেন না। আপনাদের কি করে মনে হলো যে আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বউ হওয়ার মতো? আমার মেয়ে রূপোর থালাই খায়, মখমলের বিছানায় ঘুমায়। আপনাদের বাড়িতে তো একটাও বিছানা নেই। আমার মেয়ে এসব জঞ্জালের মধ্যে এসে থাকবে কি করে বলতে পারেন? দিদি, ছেলেমেয়েরা যদি একে অপরকে ভালোবাসে তখন আমরা কি করব বলুন তো? মানছি ছেলেমেয়েরা ভুল করেছে, ওরা ছোট, ওদের অত বুদ্ধি শুদ্ধি নেই, কিন্তু আপনার তো সেই বুদ্ধিটা আছে। আপনি আপনার ছেলেকে বারণ করতে পারলেন না? আপনারও তো মেয়ে আছে, আপনি কি তাদের জন্য এইসব চিন্তা ভাবনা করে রেখেছিলেন নাকি? এভাবেই শান্তি দেবী অন্তরা দেবীকে অনেক উল্টোপাল্টা করে কথা শোনায়, যা শুনে তাদের চোখে জল চলে আসে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে যায়। এদিকে বাড়ি ফিরে গিয়ে কাজলের কান্না থামে না। 3 দিন হয়ে যায়, সে কিছুই খায় না। তখন প্রকাশবাবু এসে জিজ্ঞাসা করেন, কাজল কিছু খেয়েছে? না গো, মেয়েটা কিছুই খাচ্ছে না, এমনকি 3 দিন 1 ফোঁটা জল পর্যন্ত স্পর্শ করেনি। ও তো এভাবে মরে যাবে বলো। দেখো, আমার একটা কথা শোনো, আমার মনে হয় ওদের বিয়েটা দিয়ে দেওয়া উচিত, অন্তত মেয়েটা বেঁচে থাক। শান্তি দেবীর কথা শুনে প্রকাশবাবুর চোখে জল চলে আসে, কারণ তারা দুজনেই মেয়েকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। মেয়ের কথা চিন্তা করে তারা এই বিয়েতে রাজি হয়ে যায় এবং ধুমধাম করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। প্রকাশবাবু সোনার দোকানে গিয়ে মেয়ের জন্য সোনার পালঙ্কের অর্ডার দেন। এদিকে অভিষেকের বাড়িতে তার মা এবং বোন মিলে একটু একটু করে টাকা জোগাড় করে। মা, আমরা এতদিন ধরে যে টাকাটা জোগাড় করেছি তাতে মনে হচ্ছে না যে একটা ভালো খাট আসবে বলে। বৌদি এখানে এসে কি করে মেঝেতে ঘুমাবে বলো তো? না না, বৌমাকে কখনোই মেঝেতে ঘুমাতে দেওয়া যাবে না। আমি দেখছি কোথাও থেকে যদি ব্যবস্থা করে একটা খাটের টাকা জোগাড় করতে পারি। যতটুকু টাকা ছিল সব জুড়ে তাও হচ্ছে না মা, তার উপরে বিয়ের কিছুটা খরচ রয়েছে। বাবা অভিষেক, আমার এই সোনার কানের দুটো নিয়ে গিয়ে বিক্রি করে দেখ, যা টাকা আসে তা দিয়ে বৌমার জন্য একটা খাট কিনে আন। অত বড় বাড়ির মেয়ে, খাট না থাকলে ও ঘুমাবে কোথায় বলতো? যতই যাই হোক, ওকে আমি মেঝেতে কিছুতেই ঘুমাতে দিতে পারবো না। অন্তরা দেবী যখন এসব বলছিলেন তখন দরজার কাছে প্রকাশবাবু এবং তার স্ত্রী শান্তি দেবী দাঁড়িয়েছিলেন। অন্তরা দেবীর কথা শুনে তাদের ভুল ভাঙে। তারা সামনে এসে হাত জোড়ো করে অন্তরা দেবীর কাছে ক্ষমা চান আর বলেন, দিদি, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি যে আপনারা এত ভালো মানুষ। এখন আমি নিশ্চিন্ত যে আমার মেয়ে এ বাড়িতে এসে খুব সুখে থাকবে। আপনি আমার মেয়ের সুখের জন্য নিজের সম্বলটুকু বিক্রি করতে রাজি আছেন। আপনাদের মতো পরিবার পেয়ে সত্যি আমরা ধন্য। দিদি, এভাবে বলবেন না, আমার বৌমা মানে আমার মেয়ে,
আর ওকে আমি সত্যি সত্যি কষ্ট দিতে চাই না। হ্যাঁ, তা আমরা বুঝে গেছি। আর শুনুন, আপনাকে কানের বিক্রি করতে হবে না। আমরা আমাদের মেয়েকে একটা সোনার পালঙ্ক দেব, তা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। এরপর শান্তি দেবী এবং প্রকাশবাবু ফিরে যান। এদিকে বিয়ের পর 2টি ট্রাক ভরে কাজলের বাবা মা তার জন্য সবকিছু জিনিস পাঠায়। সব থেকে আকর্ষণীয় সোনার পালঙ্কটা ছিল। সেটা যখন ঘরের ভেতরে আসে তা দেখার জন্য আশেপাশের লোকজনের ভিড় লেগে যায়। বৌমার গৃহপ্রবেশ হয়। এরপর সে ঘরে ঢোকে। তার সঙ্গে সঙ্গে কয়েকজন প্রতিবেশীও প্রবেশ করে। প্রতিবেশী চম্পা দেবী বলেন, আরে বাহ অন্তরা, তোমার ছেলে তো দারুণ ছিপ ফেলেছে। সোনার ডিম দেওয়া মুরগি শুনেছিলাম, কিন্তু তোমার ছেলে তো একেবারে সোনার ডিম দেওয়া মাছ তুলেছে গো। এই কথা শুনে অভিষেকের মা, বোন এবং ভাইয়ের চোখে জল চলে আসে। তারা খুব অপমানিত বোধ করে। তখন কাজল বলে, দেখুন আন্টি, আপনারা এখানে এসেছেন খুব ভালো কথা, একটু মিষ্টি খান, তারপর চলে যান। এভাবে এই ধরনের কথাবার্তা বলবেন না প্লিজ, এগুলো শুনতে খারাপ লাগে। আর আমার প্রথম দিনে আপনাদের সঙ্গে ধারণাটাও খারাপ হয়ে যাবে। কাজল এভাবে তাদেরকে উত্তর দিলে তারা সেখান থেকে চলে যায়। তখন কাজল অন্তরা দেবীকে বলে, মা, আমি বুঝতে পারছি আপনার মনে কি সব চিন্তা ভাবনা চলছে, কিন্তু বিশ্বাস করুন, আমার বাবা মা আমাকে যা কিছু দিয়েছে সবকিছু ভালোবেসে। বাবার স্বপ্ন ছিল আমাকে সোনার পালঙ্ক দেবে, তাই আমি তাকে বারণ করি আর তার মনে কষ্ট দিতে চাইনি। আপনি প্রতিবেশীদের কথায় কিছু মনে করবেন না মা। মানুষ এরকমই হয়, কারো সুখ দেখলে তাদের কষ্ট হয়, তাই তারা কথা শোনায়। না মা, আমি কিচ্ছু মনে করিনি। তোমরা দুজনে সুখে থাকলে আমিও খুশি। এরপর কাজল তার শ্বশুর বাড়িতে আরো 2টো নরমাল পালঙ্ক কিনে আনায়। এরপর সবাই মিলে এবার থেকে পালঙ্কতেই ঘুমায়। কয়েক মাস পর অভিষেক চাকরি পেয়ে যায় এবং একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেলে। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মোহনার জীবনে আজ সবথেকে বড় দুঃখের দিন ছিল, কারণ তার স্বামী শরবিন্দু তাদের বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বিয়ের পর থেকে শরবিন্দু মোহনাকে খুবই ভালোবাসতো, আর মোহনাও তাকে খুবই ভালোবেসে ফেলেছিল। হয়তো সেই কারণেই আজ মোহনার চোখের জল কেউ থামাতে পারছিল না। মা, এ আমার সঙ্গে কি হয়ে গেল? যাকে আগলে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম সেই আমার জীবন থেকে চলে গেল। এবার আমি কাকে নিয়ে বাঁচবো? না রে মা, এরকম বলিস না, আমরা তোর পাশে আছি। তুই নিজেকে শক্ত কর, দেখবি ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। হ্যাঁ রে বোন, মা ঠিকই বলছে। তোর এখন অল্প বয়স, এখনই তোর ভেঙে পড়লে চলবে না। এখন তো তোর সামনে পুরো জীবনটাই পড়ে আছে। এভাবেই সেদিন সকলে মিলে মোহনাকে সহানুভূতি দিচ্ছিল। বিশেষ করে মোহনার বাবা মা ও তার দাদা তাকে অনবরতই বুঝিয়ে যাচ্ছিল। আসলে তারা তাদের একমাত্র মেয়েকে খুবই ভালোবাসতো। বিয়ের আগে মোহনা কল্যাণ বেড়ে তার মা আশা দেবী, বাবা হরিলাল বাবু ও দাদা মহেশের সঙ্গেই থাকতো। 4 জনের ছোট পরিবারে তারা হাসি খুশি বসবাস করত এবং বিয়ের বয়স হয়ে যাওয়ায় আশা দেবী তার 2 ছেলে মেয়ের বেশ ধুমধাম করেই বিয়ে দিয়েছিল। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে একটি উকিল আসে ও সে বলে, এই যে এখানে মোহনা নামের কে আছে? আসলে শরবিন্দু বাবু মারা যাওয়ার আগে মোহনার নামে সমস্ত সম্পত্তি উইথড্র করে গিয়েছেন, আর তাই আমি ওটা হ্যান্ডওভার করতে এখানে এসেছি। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। আমি এতক্ষণ শুধু শুধু মোহনাকে নিয়ে চিন্তা করছিলাম। ভাবছিলাম ও আমাদের বাড়িতে এসে গেলে আমাদের সব কিছুতে ভাগ বসাবে, কিন্তু এখন দেখছি ওর কাছে লক্ষ টাকার সম্পত্তি আছে। হ্যাঁ উকিল বাবা, আপনি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করুন। বুঝতেই পারছেন আমার মেয়ের অবস্থাটা, এখন ওকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ মা, ঠিকই বলেছে। দিদিকে আমরা এখানে একাকী ফেলে যেতে পারবো না, আমরা ওকে এখান থেকে নিয়েই যাব। তাদের সকলের মুখের কথাবার্তা শুনে ও সমবেদনা দেখে মোহনার চিন্তা অনেকটাই দূর হয়ে গিয়েছিল। এরপর সে তার বাবা মায়ের সঙ্গে তার বাপের বাড়ি চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। সেখানে এসে মোহনা শরবিন্দুকে ভোলার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাকে ভুলতে পারছিল না, আর তাই মাঝে মধ্যেই একাকী বসে বসে কান্নাকাটি করত। এমনই একদিন, এই তোমার বোনের এটা কি হচ্ছে বলো তো? ও যেই থেকে এই বাড়িতে এসেছে শুধু কেঁদেই যাচ্ছে, তা তোমরা কি কেউ দেখতে পাও না নাকি?
হ্যাঁ দেখতে পাই, কিন্তু কি করব বলো, ওর সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছে। ও নিজের স্বামীকে হারিয়েছে, এখন তো ওর এটা হওয়া স্বাভাবিক। না, মোটেও স্বাভাবিক নয়। তোমরা বরং এক কাজ করো, ওকে আবার দ্বিতীয় বিয়ে দাও, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বৈশাখী, এটা কিভাবে সম্ভব? ওর স্বামী মারা গিয়েছে মাত্র কয়েকদিন পার হয়েছে, আর তার উপরে আমি যতদূর জানি ও প্রেগনেন্ট। এই অবস্থায় ওকে বিয়ের ব্যাপারে কিভাবে বলবো? আর বললেও বা কেউ প্রেগনেন্ট জানার পরও ওকে বিয়ে কেন করতে যাবে? মহেশ ঠিকই বলছিল। মোহনা তখন 2 মাসের প্রেগনেন্ট ছিল, আর এটা বাড়ির সকলেই জানতো। মহেশের মুখে এরকম একটা পরিস্থিতি শুনে বৈশাখী একটু চিন্তায় পড়ে যায়। ও সে চিন্তা ভাবনা করার পর বলে, আরে প্রেগনেন্ট তাতে কি, এখন তো খুব একটা সময় হয়নি। তুমি এক কাজ করো, তুমি মায়ের সঙ্গে কথা বলে ওকে অ্যাবর্শন করিয়ে দিতে বলো, তাহলে তো কোনো সমস্যাই থাকে না। কি আমি কি কোনো ভুল বললাম? না, তবে যদি ও এটা মেনে না নেয় তাহলে কি হবে? কেন মানবে না কেন? তাহলে কি ও আমাদের ঘাড়ের উপরে বসে বসে খাবে নাকি? দেখো, তোমরা ওর বিয়ের সময় অনেক খরচ করেছো, তাই ওর পাওয়া সম্পত্তির অধিকারী এখন তুমি। তাই ওর সম্পত্তি নিজের নামে করিয়ে নাও আর বিয়ে দিয়ে ঝামেলা শেষ করে দাও। আর তুমি যদি এটা না বলতে পারো তাহলে আমি গিয়ে বলছি। বৈশাখীর কথা শুনে মহেশ একটু চিন্তায় পড়ে যায়। ও সে চিন্তা ভাবনা করার পর বৈশাখীর পরামর্শেই সম্মতি দেয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বৈশাখীর প্ল্যান অনুযায়ী মহেশ মোহনার কাছ থেকে তার পাওয়া সম্পত্তি লিখিয়ে নেয়। এরপর আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন তারা সকলে মিলে ব্রেকফাস্ট করছিল। তখন, কি হলো মোহনা, তুই কিছু না খেয়েই উঠে যাচ্ছিস যে? কিছু অন্তত খাওয়া দাওয়া কর, না তো তোর বাচ্চার অপুষ্টি থেকে যাবে। মা, আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন। আচ্ছা, এরকম করার কি দরকার বলুন তো? ওর স্বামী মারা গিয়েছে, এখন আপনারা ওকে অ্যাবর্শন করিয়ে দ্বিতীয় বিয়ে দিচ্ছেন না কেন? শুধু শুধু বাড়িতে রেখে ঝামেলা বাড়াচ্ছেন। 2 দিন পর বাড়ির কাজও করতে পারবে না, তখন ওকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে? চুপ করো বৌমা, আর একটাও উলফাল কথা বলবে না। ও এখানে তোমার বাপের বাড়িতে নেই, ও নিজের বাড়িতে আছে। এখন এতেও তোমার ঝামেলা লাগছে? তুমি ভুলে যেও না বৌমা, এই বাড়িতে মহেশের যতটা অধিকার আছে ঠিক ততটাই মোহনারও আছে। কি অধিকার? আপনি আমায় হাসালেন মা। আপনি বোধহয় ভুলে গিয়েছেন এই বাড়িটা আপনি আমাদের নামে লিখে দিয়েছেন, তাই এই বাড়িতে যা হবে সব আমাদের সিদ্ধান্তেই হবে। এখন বুড়ো বয়সে বেশি গন্ডগোল করবেন না, তাহলে ওর সঙ্গে আপনারও ব্যবস্থা করে দেব। বৈশাখীর মুখে এরকম কথাবার্তা শুনে বৃদ্ধ হরিলাল বাবু রাগে জ্বলে ওঠে। ও সে তখন চুপ থাকতে না পেরে বলে, চুপ করো বৌমা, আর একটু সংযত হয়ে কথাবার্তা বলো, কারণ ঈশ্বর কার সঙ্গে কখন কি করবেন সেটা কেউই জানেন না। আজ ওর সঙ্গে এরকম অঘটন ঘটেছে, কাল তোমার সঙ্গেও তো এরকম ঘটতে পারে। আর এই যে মহেশ, তুই সব কিছু শুনেও চুপ করে বসে আছিস যে? দেখো, এখানে আমিই বা কি বলবো? আমার তো মনে হচ্ছে বৈশাখী ঠিক বলছে। এখন ও যদি আমাদের কথা শোনে তাহলে ওরই ভালো, আর না তো পরবর্তীতে ওর বিপদ ওই ডেকে আনবে। এতক্ষণ পর্যন্ত মোহনা চুপ করেই ছিল। এরপর সে আর চুপ থাকতে না পেরে বলে, দেখো, তোমরা প্লিজ আমায় নিয়ে ঝগড়া করো না। আর বৌদি, তোমায় চিন্তা করতে হবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি বাড়ির সব কাজ করব। এখন তোমরা প্লিজ আমায় অ্যাবর্শন করার কথা বলো না, কারণ এটা আমার শরবিন্দুর একমাত্র চিহ্ন। এভাবে বললে বৈশাখী শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সেদিন থেকে মোহনা বাড়ির সমস্ত কাজকাম করত। গর্ভবতী অবস্থায় তার কাজ করতে খুবই কষ্ট হতো, কিন্তু নির্দয় বৈশাখী তার প্রতি মায়ানা দেখিয়ে তাকে আরও বেশি বেশি কাজ করাতো। এভাবেই আরও কয়েক মাস কেটে যায়। এখন মোহনার বাড়ির কাজ করতে খুবই কষ্ট হতো, কিন্তু সে তবুও কাউকে কিছু বলতো না, মুখ বুজেই সব কাজ করত। এমনই একদিন, দেখ মা, তোকে এরকম কষ্ট করতে দেখে আমি আর থাকতে পারছি না, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই বরং এক কাজ কর, তুই এখান থেকে পালিয়ে যা, তাতে করে তোকে এত কষ্ট করতে হবে না, তুই শান্তি পেয়ে যাবি। হ্যাঁ রে মা, তোর মা ঠিকই বলছে। এখানে তোর পরিশ্রমের যোগ্য সম্মান তোর দাদা বৌদি কখনোই দেবে না, বরং তোকে আরো বেশি গাধার মতো খাটাবে। এখান থেকে তুই চলে গেলে তুই শান্তি পাবি। কিন্তু বাবা, আমি গেলে এখান থেকে একা যাব না, কারণ আমার যাওয়ার পর ওরা তোমাদের উপরে অত্যাচার করবে আর আমার বদলে মাকে দিয়ে কাজ করাবে। তাই আমি চাই আমার সঙ্গে তোমরা দুজনেও চলো।
মোহনার কথা শুনে সেদিন তারা তিনজনেই রাতের অন্ধকারে সেখান থেকে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকারে তারা কলকাতাগামী বাসে চেপে বসে। ঈশ্বরের কৃপায় মোহনা কয়েকদিনের মধ্যেই একটি কাজ পেয়ে যায়। এরপর তারা সেখানেই থাকতে শুরু করে। এদিকে বৈশাখী তাদেরকে বাড়িতে না পেয়ে খুবই অস্থির হয়ে পড়ে। তখন, এই তুমি কি করবে করো, আমার তো এত বাড়ির কাজ করতে ভালো লাগছে না। কত সুবিধা ছিল, ওরা চাকরের মতো এই বাড়িতেই ছিল, এখন আমাকেই সব কাজ করতে হচ্ছে। তুমি চিন্তা করো না বৈশাখী, দেখবে আমি আজ নিশ্চয়ই কোনো কাজের লোককে খুঁজে নিয়ে আসবো, আর তখন তোমার কোনোই সমস্যা থাকবে না। হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু আমি ওই মোহনাকে ছাড়বো না, একবার কাছে পাই। আচ্ছা ওর এখানে সমস্যা হচ্ছে, ও একা যেতে পারতো, ও বাবা মাকে নিয়ে যেতে গেল কেন? আচ্ছা ওসব বাদ দাও, আমি অফিস যাচ্ছি। আর হ্যাঁ, আজ তোমাকে রান্না করতে হবে না, আমি বাড়ি ফেরার সময় খাবার কিনে নিয়ে আসবো, কারণ তুমি এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় ডাক্তারবাবু তোমাকে রেস্ট নিতে বলেছেন। এই বলে মহেশ সেখান থেকে চলে যায়। এরপর আরও কিছুটা সময় অতিক্রম হয়ে যায়। সেদিন মহেশ অফিস থেকে বাড়িই ফিরছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাস্তায় তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও সে সেখানেই মারা যায়। এক মুহূর্তেই বৈশাখীও বিধবা হয়ে যায়। ঈশ্বর তাকে সেই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন যেখানে কয়েক মাস আগে মোহনা ছিল। এরপর বৈশাখী একা হয়ে যায় ও সে কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। তারপর সে তার মায়ের বাড়ি অর্থাৎ কলকাতাতে চলে আসে, কিন্তু কলকাতাতে তার বৌদি তাকে বাড়িতেই ঢুকতে দেয় না। এতক্ষণে সে বুঝে গিয়েছিল যে সে তার পাপের শাস্তি পাচ্ছে, তাই কাউকে আর কিছু না বলে সে আত্মহত্যার পথকেই বেছে নেয়। এরপর সে গিয়ে চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবং গাড়ির ধাক্কা খেয়ে তার কোনোই সাড়া থাকে না। কিন্তু ঈশ্বরের কৃপায় কিছুক্ষণের পর সে চোখ খোলে ও সে তখন তার সামনে চেনাশোনা মুখ দেখতে পায়। তখন, থাক তোমাকে কিছু বলতে হবে না, ডাক্তারবাবু তোমায় কথা বলতে মানা করেছেন, আর উনি বলেছেন তোমার বাচ্চাও তুমি বিপদমুক্ত আছো। হ্যাঁ বৌমা, তোমার ভাগ্য ভালো যে সেই সময় আমি তোমাকে দেখে ফেলেছিলাম, না তো ঈশ্বরই জানেন তোমার কি হতো। না মোহনা, আজ আমায় চুপ থাকতে বলো না, আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, আর যার ক্ষমা হয়তো ঈশ্বরও আমায় দেননি। এই বলে বৈশাখী সমস্ত ঘটনা বলতে থাকে। সব কিছু শুনে মোহনা বলে, তুমি দুঃখ পেও না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই বড় ব্যাপার। আর তুমি চিন্তা করো না, ঈশ্বর সব কিছুই ঠিক করে দেবেন। এভাবেই সেদিন মোহনা বৈশাখীকে সান্ত্বনা দিতে থাকে এবং তাকে তাদের সঙ্গে বাড়ি নিয়ে আসে। এখন তারা সকলেই বৈশাখীকে ভালোবাসতো। এটা দেখে বৈশাখীও তাদেরকে নিজের মতো করে ভালোবাসতে থাকে। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।